দোষ আমার, দোষ আপনার, দোষ সিনেপ্লেক্সের, দোষ ডিসিপির, দোষ ঢাকার, দোষ রাজনীতির, দোষ ট্রাম্পের, দোষ সবার, এমনকি হেল মেরির এলিয়েন রকিরও দোষ। What? Question? হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই সিনেমার প্রি ব্লাস্ট পর্যন্ত আলোচনা এই কন্টেন্টে হয়ে গেছে, যা দেখা জরুরি কারণ আজকের কন্টেন্টের সাথে তার রিলেটেড। Okay. প্রি ব্লাস্টের পর ঈদের আগের দিন আরেকটি টিজার দিয়েছে, টিজার 2 প্রিন্স ম্যাস মুড, শাকিব খান ইন বিস্ট মুড। এই জিনিস নিয়ে আর আলাদা পেঁচালে না যাই, পেঁচাল থাক। সেটাই মূল কন্টেন্টে এটা এমনিও আসবে। ডেফিনেটলি তো ডেফিনেটলি ভিডিও শুরু করা যাক। প্রিন্স সিনেমার দৈর্ঘ্য 2 ঘন্টা 29 মিনিট, সার্টিফিকেট পেয়েছে এ। দাঁড়াও তার মানে অ্যাডাল্টদের সিনেমা, কিন্তু গালিগালাজ সব বিপ করা। কেন জানি না। প্রিন্সের স্ক্রিন প্লেকে দুইটা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। চ্যাপ্টার 1 রাইজিং অফ প্রিন্স, চ্যাপ্টার 2 ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এই চ্যাপ্টারগুলো জাস্ট হুদাই, না ঠিকঠাক প্রিন্সের রাইজ দেখিয়েছে, না ধরতে পেরেছে ঢাকাকে। একটা সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ওয়ার্ল্ড বিল্ডিং। আপনি যে ওয়ার্ল্ডের গল্প বলতে চাইছেন, যে টাইমকে ফ্রেমবন্দি করতে চাইছেন, তা ঠিকঠাক পর্দায় আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দর্শকের যেন অ্যাটমসফিয়ার দেখে দ্বিধা তৈরি না হয়। সিনেমার ওয়ার্ল্ড যদি দর্শকের কাছে বিশ্বাসযোগ্য না হয়, তাহলে ফটাস, দর্শক আপনার সিনেমায় ঢুকতে পারবে না, উপভোগ করতে পারবে না, নিজেকে সেটার অংশ ভাবতে পারবে না। এজন্য ওয়ার্ল্ড বিল্ডিং এর গুরুত্ব সবার উপরে। একটা উদাহরণ দেই, যেহেতু ইনসেপশনের রেফারেন্স টেনেছি, সেখান থেকেই বলি। স্বপ্নের ভিতরে কব খাচ্ছে, এই প্লেট বাটি দেখে কেউ যদি বলে আরে এই বাটি তো আমাদের বাসায় আছে, ফটাস, আরেকজনের স্বপ্নের ভিতরের জিনিস দর্শকের বাসা জিনিসের সাথে মিলে গেলে ওয়ার্ল্ড দাঁড়াবে না। এজন্য ইনসেপশনের ভিতরের জিনিসগুলো দেখতে নর্মাল লাগলেও আদতে তা নর্মাল ছিল না। এগুলো শেপ আর ডিজাইনে পরিবর্তন ছিল, কারো বাসার সাথে মিলবে না। বড় আয়োজন বাদ দেই, এই ছোট্ট ছোট্ট জিনিসেও মানুষ গুরুত্ব দেয় গল্পের ওয়ার্ল্ডটাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। আমার তো এই সুযোগ নাই যে আমি হলিউডের মতো বা আমি বলিউডের মতো একটা সেট ফেলে আমি পুরো সিনেমাটা করতে পারবো। কারণ কি? আমাদের বাজেট লিমিটেশনস আছে, আমাদের বাজেটের ইস্যু আছে, বাজেটের ইস্যু থাকে। বাজেটের ইস্যু। প্রিন্সের প্রডিউসার শিরিন সুলতানা, তার মতে সিনেমার বাজেট ছবিটার জন্য যেভাবে আমি চিন্তা ভাবনা করেছিলাম 10-12 কোটি টাকার মধ্যে শেষ করব। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে পড়ে আমার কিন্তু ছবিটার লগ্নি জাস্ট ডাবল হয়ে গেছে। তার মানে প্রিন্সের বাজেট ঠিকেছে 20 কোটি প্লাস। বাংলাদেশের সিনেমা প্রেক্ষাপটে এটা হিউজ বাজেট। তুফান সিনেমার বাজেট ছিল 7 কোটি টাকা, প্রিন্সের 3 ভাগের 1 ভাগ। কিন্তু প্রিন্সের ভিজুয়াল তুফানের 30 ভাগের 1 ভাগও লেভেলে ম্যাচ করাতে পারেনি। তুফানে আর যাই হোক, গ্যাংস্টারের ওয়ার্ল্ড দাঁড়িয়ে আছে, এদিকে প্রিন্সে ওয়ার্ল্ড দাঁড়াই না। রাস্তাঘাট, দোকানপাট, ক্যারেক্টারের কথাবার্তা, প্রপস সব আপনার দ্বিধা তৈরি করবে। বারবার গুলশান বলে যখন কলকাতার রাস্তাঘাট দেখায়, তখন বিরক্তও আসে। অন্যদিকে আমার 90s এর একটা লুক, 90s এর ঢাকার যেই লুক, এই টাইম ফ্রেমটাও ধরতে পারেনি। জিনিসপত্র দেখে লাগে মডার্ন, আর লোকেশন যে কলকাতা সেটা স্পষ্ট প্রতীয়মান। ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা নামে একটি সিনেমা আছে, চাইলে প্রিন্সকেও ওয়ান্স আপন এ টাইম ইন কলকাতা নামেই চালাই দিতে পারতো। এটা বাস্তবতা। প্রিন্সের প্রি ব্লাস্টের কন্টেন্টে নাখোদা মসজিদ, হলুদ ট্যাক্সি পয়েন্ট আউট করেছিলাম। তা নিয়ে ডিরেক্টর বলেছিলেন 90s এ আমাদের দেশে হলুদ ট্যাক্সি ছিল, মানে হলুদ ট্যাক্সিতে আমরা চড়েছি। আচ্ছা, আপনি যদি মনে করেন এই রকম হলুদ ট্যাক্সি বাংলাদেশে ছিল এবং আপনি চড়েছেন, দ্যাটস কমপ্লিটলি ফাইন। কিন্তু ভাই সিনেমায় তা রিমুভ করলেন কেন? প্রি ব্লাস্টে থাকলেও মূল সিনেমায় হলুদ ট্যাক্সি রিমুভ করেছে। হলুদ ট্যাক্সি ছিল, মানে হলুদ ট্যাক্সিতে আমরা চড়েছি। অভিনন্দন। প্রি ব্লাস্টে সিজিআই নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। আমাদের সিজি পার্টগুলোকে, ছবিগুলোকে নিয়ে এগুলোকে আরো বেশি কালারটাকে ডিস্ট্রয় করে তারপর বলেছে এই যে সিজির অবস্থা। এটা কথা, মানুষই নাকি ভিএফএক্স ডিস্ট্রয় করেছে। ভিএফএক্স গুলোকে আরো ডিসকালার করে একটু দেখানোর প্রবণতা, কালারটাকে ডিস্ট্রয় করে তারপর বলেছে এই যে সিজির অবস্থা। আচ্ছা, দোষ মানুষের, আপনি ঠিক ছিলেন। ডেফিনেটলি। আমার একটাই প্রশ্ন, আপনি যদি রাইট থাকেন, তাহলে সমালোচনা করা জিনিসগুলো ঠিক করতে কেন গেলেন? বুঝলাম না, খুললা ক। প্রিন্সের সমালোচনা করা সব দৃশ্যই পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। এই যন্ত্রের মধ্যে কয়েকটা ফুটা অ্যাড করেছে। 5টা সিনেমার চ্যালেঞ্জ আমরা একটা সিনেমাতে নিয়ে নিয়েছি। আসলেই আমরা গ্রিন স্ক্রিনের ফেক ঢাকা দেখেছি। অনন্ত জলিলের 13 বছর আগে করা এমন ভিএফএক্স এর চিপ কপি দেখেছি। এই সিনেমাটাকে একটু নেক্সট লেভেলে ভাবছি। নেক্সট লেভেল তো দূরের কথা, লেভেল আরো ডাউন হয়েছে। শাকিব খানের জন্য আফসোস লাগে, কি একটা পরিবর্তনের ধারায় চলছিলেন, প্রিন্স সেই ধারাকে থামিয়ে দিল। আপনারা জানেন কিনা, আমি এখনো পর্যন্ত 1টি টাকাও আমি ঘরে নিয়ে আসতে পারি নাই।
নট ইভেন সিঙ্গেল মানি আমি আমার পকেটে নেই নাই। প্রযোজকের জন্যও আফসোস। কেন এমন হলো? আরো ডিপ ডাইভে যাই। প্রিন্স একটি পরিবর্তনময় সিনেমা, যেখানে শুধু পরিবর্তন আর পরিবর্তন। সমানে লেখক পরিবর্তন হয়েছে, সিনেমাটোগ্রাফার পরিবর্তন হয়েছে, ফলাফল সিনেমা হয়েছে জগা খিচুড়ি। প্লট হলে ভরা গোজামিলের কারখানা, কোনো মতে গল্প মেলাতেও পারেনি। আমাদের গল্পে 3 জন নায়িকা আছে। আদতে পর্দায় ছিল 2 জন, দিলরুবা, সোনিয়া। আরেকজন ছিল মিলি। আর ইউ দ্য মিলি উই আর লুকিং ফর। এই চরিত্রটিকে খুঁজতে লিটারালি শো বানায় ফেলছে, কিন্তু সিনেমায় চরিত্রটিই নাই। খুব বাজেভাবে বাজেটটা ক্রস করল, বাজেট বাজেভাবে ফেল। ভেরি বিগ প্রবলেম। একদম। এজন্য বলে ইনভেস্টমেন্ট বা সেভিংস এর ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। আপনার চাওয়া ভিন্ন হতেই পারে, বেশি রিটার্ন, বেশি সেফটি, বিট ইনফ্লেশন, শরিয়া সম্মত। চাওয়া যতই ভিন্ন হোক, সমাধান একটাই, আইডিএলসি এসআইপি। মাসে মাত্র 5,000 টাকা থেকেই শুরু করতে পারবেন, সেটাও অনলাইনে, একদম ঝামেলা ছাড়াই। পাশাপাশি আইডিএলসি এসআইপি দেয় 75,000 টাকা পর্যন্ত ট্যাক্স রিবেট পাওয়ার সুযোগ। প্রয়োজন আলাদা আলাদা, সমাধান একটাই, আইডিএলসি এসআইপি, দেশের প্রথম এসআইপি। আরো বিস্তারিত জানতে কমেন্ট বক্সের লিংকে যান, সেখানে আপনার ইনফরমেশন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে একজন প্রফেশনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিন লাগবে নাকি লাগবে না আইডিএলসি এসআইপি। বাজেট ফেইলার প্রিন্সে ফ্রি। সিনেমায় ডিওপি হিসেবে নিযুক্ত করা হয় অ্যানিমেল খ্যাত অমিত রায়কে। এটা নিয়ে বহুত বাজনা বাজায়, ডিরেক্টর নিজে শোবাজি করে নেয়। ক্যাপশন, স্ক্রিপ্ট রিডিং সেশন উইথ ডিওপি, এভরি ফ্রেম ডিজার্ভস পারফেকশন, ডিওপি এক্স ডিরেক্টর। এই নাটক এই পর্যন্তই। বাস্তবে প্রিন্সের ফ্রেমিং দেখে মনে হয়েছে কোনো সস্তা লো বাজেটের সিনেমা। লোকমুখে শুনেছিলাম অমিত রায় শুটিং এ এসে আবার চলে গেছে, সেটা বলতে পারবো না। তা ভিজুয়াল দেখে আন্দাজ করা যায় অমিত রায় পুরোটা সময় ছিলেন না। যেমন ধরেন অ্যানিমেলের এই শটটা, প্রিন্সের একই রকম শট, পার্থক্য স্পষ্ট। সত্যি কথা বলতে কি, বাজেট যতই হোক, ডিরেক্টরের প্রপার ভিশন না থাকলে জিনিস এমনই হয়। এটা বাস্তবতা। সিনেমার কিছু ইনকনসিস্টেন্সি নিয়ে বলি। প্রিন্সের সূচনার হুক আমি বুঝতে পারিনি, কি থেকে কি হলো কিছুই বুঝতে পারলাম না, কি জন্য মারলো কিছুই বুঝতে পারলাম না। তাসনিয়া ফারিনের নায়কের সাথে ফার্স্ট মিট কিউট, নায়ক ছাড়া একাই শুট করেছে। উনি একা একাই ঢং করে, লজ্জা পায়, কি যে অড লাগছে। গুরুত্বপূর্ণ এক দৃশ্যে একজন গুলি খায় বুকে, পরে সেটা চলে যায় হাতে। ক্লাইম্যাক্সের 2 ক্যারেক্টারকে আলাদাভাবে শুট করেছে। শাকিব খানের বডি ডাবল যিনি ছিলেন একদমই যায়নি। সিনেমার ন্যারেশনের কোনো আগামাথা নেই, এডিটিং এলোমেলো, ক্রস কাট উইয়ার্ড, আর ফ্ল্যাশব্যাক তো শুটই করে নাই। সিনেমা জুড়ে টুকটাক কিছু ঘটনা ঘটে, বাট সেগুলোর মাঝে কোনো টেনশন নাই। 2 ভিলেনের হাতে পিস্তল, নায়ককে দেখে কাঁপতে কাঁপতে পিস্তল ফেলায় দেয়, এরপর হাত দিয়ে নায়ককে মারতে যায়। মানে কি জানি না। এদিকে অ্যাকশনে আয়োজন বহুত, কিন্তু কোনো ফিল হয় না। ছোটবেলায় মেক্সিকো ট্রিলজির ডেসপারেডো, ওয়ান্স আপন এ টাইম ইন মেক্সিকোতে কাস্টম ওয়েপেনাইজ গিটার কেস দেখে খুব অবাক হয়ে গিয়েছিলাম। এই কাস্টম জিনিসগুলো গল্পের পার্ট ছিল, তাই এগুলোর ইম্প্যাক্ট পাওয়ারফুল লাগে। কিন্তু প্রিন্সের শাকিব খান আচমকা একটা পিয়ানো সদৃশ মিনিগান নিয়ে এসে আম জনতাকে উড়াই দিচ্ছে। কনভিকশন বলতে যে একটা শব্দ আছে, সিনেমাতে তো সেটা নেই। মায়ের চ্যাপ্টার রেখেছে যেটার পর্যাপ্ত বিল্ড আপ নেই, ইনফরমেশন নেই, কিন্তু সেটাকে ক্লাইম্যাক্সে টেনে ইমোশনাল বানাতে চেয়েছে, যা একদমই ওয়ার্ক করেনি। নেক্সট অভিনয়ে আসি। প্রিন্স হলো ইব্রাহিমের রাইজ অ্যান্ড রুলের গল্প। শুনতে অদ্ভুত লাগলেও লিড ক্যারেক্টার হয়েও শাকিব খান পর্যাপ্ত নজরে আসতে পারেননি, কারণ ক্যারেক্টারের ডেপথ নেই। অনেক দৃশ্যে উনি ছিলেনও না, বডি ডাবল ইউজ করা হয়েছে যা চোখে লেগেছে। সোনিয়া রূপে পর্দায় এসেছেন জ্যোতির্ময়ী কুন্ডু, তার নকরা কিউট, অভিনয় চলনসই। আরেকজন নায়িকা ছিল তাসনিয়া ফারিন, চরিত্র দিলরুবা। তিনি আচমকা আসেন, আচমকা হারায় যান, ঘন্টা দেড়েক কোনো খোঁজ নেই, আর যতক্ষণ ছিলেন মাইনাস পাওয়া পারফর্ম করেছেন। সিনেমার পর্দায় ফারিনের অভিনয় হজম করা কঠিন, বহুত কঠিন। এক্সপ্রেশন এত উইয়ার্ড। গত বছরে ফারিনকে দেখা গেছে ইনসাফ সিনেমায়, ঈদের সবচেয়ে বাজে সিনেমা ছিল এটি। বক্স অফিসে হয়েছিল ডিজাস্টার। আর এবার ফারিনকে দেখা গেল প্রিন্সে, এটাও ভয়ঙ্কর বাজে সিনেমা, বক্স অফিসেও ডিজাস্টার। প্রিন্সের অ্যান্টাগনিস্ট দিবেন্দু ভট্টাচার্য, চরিত্র আফগানি পাঠান, নামেই কেটেছে, কাজে ইম্প্যাক্ট তৈরি করতে পারেননি। সিনেমার একমাত্র স্মরণীয় চরিত্র গোপাল দা, এই চরিত্রে লোকনাথ দে খুব ভালো অভিনয় করেছেন। সিনেমায় তার বউ নন্দা বৌদিও নজর কেড়েছেন। প্রিন্সের দিনার ভাইও ছিলেন, করার তেমন কিছুই ছিল না, তারপরে উনি ক্যারেক্টার বানানোর চেষ্টা করেছেন, ম্যানারিজমে পরিবর্তন এনেছেন। ঠোঁটটা এভাবে রাখেন, আর একটু পর পর বলেন আই এম দ্য মিনহাজ, নামের আগে দা হয় না, আমার আগে হয়। এর বাইরে বাদবাকি যারা ছিলেন মনে রাখার মতো না। এবার প্রিন্সের গান ডিস্কো সুন্দরী। আমাকে লোকে বলে ডিস্কো সুন্দরী।
গানটায় দারুণ পার্টি ভাইব আছে। সিনেমা হলে সারপ্রাইজ হিসেবে পেয়েছি, বেশ উপভোগ করেছি। সিনেমার দ্বিতীয় পার্টি সং জ্বালা জ্বালা। আমরা গাড়িতে এই গানটা শুনতে শুনতে সিনেমা হলে গিয়েছিলাম। গানটা জমজমাট, প্রীতম হাসান আর রুনা লায়লার কম্বো বেশ জমেছে, কিন্তু সিনেমার অবস্থা ভয়াবহ হওয়ায় লাগে উড়াধুরা, দুষ্টু কোকিল, চাঁদ মামার মতো জনপ্রিয় হয়নি। প্রিন্সের রোমান্টিক গান পড়ি, এই গানটাও শ্রুতিমধুর। শাকিব খান আর জ্যোতি আপুকে দেখতে ভালো লেগেছে। ব্যাক ড্যান্সারদের কার্যক্রম একটু উইয়ার্ড লেগেছে। এরা সবাই সুফি ড্যান্সের ভং ধরেছে। বাস্তবে কিচ্ছু হয় নাই বেটা। সুফি ওয়ার্লিং বা সেমা এটা শুধু একটা ড্যান্স ফর্ম না, এটা এক ধরনের প্রার্থনা, এক ধরনের মেডিটেশন। দেখে মনে হয় তারা শুধু রিপিটেটিভ ভাবে সার্কেল দিচ্ছে, আসলে এটা সোলার সিস্টেমের অরবিট চক্করের অনুলিপি। এই বিশেষ প্রার্থনায় হাত মেলে রাখার নিয়ম আছে, পায়ের মুভমেন্টের নিয়ম আছে। এই গানে সুফি ড্যান্সকে পারফেক্টলি ক্যাপচার করা হয়েছিল। এদিকে প্রিন্সের পরিতে যে যার মতো ঘুরে যাচ্ছে। এই গানের চিত্রায়ন হয়েছে রাজস্থানে। যেহেতু গান শুট করতে গেছে, তাই মরুভূমিতে হুদাই একটা সিনও শুট করে নিয়েছে। রাজস্থানের মরুভূমিতে শাকিব খান সাউথ ইন্ডিয়ান ট্রেডিশনাল ড্রেস পরে র্যান্ডম কিছু মানুষ মারে আর সাউথের ভাষায় কথা বলে। কি বলবো বলেন? ব্রেনের সুইচ অফ করে ডিরেক্টরের যা মনে হয়েছে তাই বানিয়েছে, এরপর দোষ চাপিয়েছে সবকিছুর উপর। 90s কে ধারণ করার মতো ঢাকা এখন আমার নেই। তো দোষ ঢাকার, আমাদের বাজেটের ইস্যু আছে, দোষ বাজেটের, রাজনৈতিক ইস্যু, দোষ রাজনীতির, সময়ের কিছু লিমিটেশন আছে। সময়েরও দোষ। সিনেমাটা সিনেপ্লেক্সে 4 দিন 5 দিন আসতে পারেনি। মোট কথা সবকিছুর দোষ, সবার দোষ। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। মাথায় ঢুকে এমন একটা ইনফো দিয়ে ভিডিওটা শেষ করি। সামনে আসতে পারে প্রিন্সেস সিকুয়েল 2 আসার একটা পরিকল্পনা আছে। টু এর পরিকল্পনা তো ডেফিনেটলি রাখছি। কাইন্দেন না, প্রিন্স 2 আসবে, কারণ অনেকে প্রিন্স 2 চাচ্ছে। সেই অনেকই কারা, প্লিজ কমেন্ট করুন। আমি আপনাদের দেখতে চাই। আর ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। বর্ণলতা এক্সপ্রেস আর রাক্ষসের কন্টেন্ট এসে গেছে, খুব শীঘ্রই দম ছাড়বো। তুমি মানুষ নাকি পরি, তুমি মানুষ নাকি পরি।